আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। 5 দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামাত সহ সমমনা 8 দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। 8 দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি নিউজ প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন আয়োজন বিষয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর চলমান মতবিরোধ তার ভাষণের মধ্য দিয়ে দূর হবে বলেও আশা করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। গণভোটের চেয়ে মানুষের স্বার্থ রক্ষা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় যোগ দেন বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলের শীর্ষ নেতারা। এতে বক্তারা বলেন, দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের ঐক্যের প্রতিফলন। বর্তমান প্রেক্ষিতে যা আবারও প্রয়োজন। বর্তমানে আবারও গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে অভিযোগ করে জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিল। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন জাতীয় ঐক্য। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণভোটের দাবির আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তারেক রহমান। যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি না মানলে 16 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। রাজধানী মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এছাড়া 13 নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকারও ঘোষণা দেন 8 দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, গণহত্যার বিচার সহ 5 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত সমমনা 8 দল। ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি 8 দলের পক্ষে কর্মসূচির ঘোষণা দিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসবেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকবে 8 দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব। এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। নির্বাচন পেছাতে বিএনপির দোষারোপেরও জবাব দেন জামায়াতের এই নেতা। আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে। গণভোট নিয়ে যারা সংবিধানের দোহাই দিচ্ছেন তাদের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন আন্দোলনরত 8 দলের নেতারা। আমাদের ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াত ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে এনসিপির সংহতি রয়েছে জানিয়ে নাসির বলেন, আওয়ামী লীগের দেশে মরণ হয়েছে, এখন একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলোকে বাংলাদেশ প্রশ্নে এক থাকতে হবে। মনির হোসেন তপু রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার দুপুরে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন এই সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রমাণ করে গত 1 বছরে বিএনপি মামলা বাণিজ্য করেছে। নিজেদের ইগো না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের পক্ষে আসুন। সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন। বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। বিএনপির যদি 1 বছরে সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। তো এই 2টা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট যাবে। এছাড়া জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে একসাথে রাজপথে থাকার আশ্বাসও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য
আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো কিছুই অরাজনৈতিক নয়, আবার স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি চলে আসে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেয়ায় ঢাকায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার পবন বাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে দিল্লিকে গভীর উদ্বেগ জানায় ঢাকা। গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত বলে পবন বাদেকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। শেখ হাসিনার ভারতের গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করতেও নয়াদিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে কোনো চাপ অনুভব করছে না প্রসিকিউশন। এদিন মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনাল চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিলের নির্দেশ দেন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 12তম দিনে সাক্ষ্য দেন 2 জন পুলিশ সদস্য। তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। অর্থের সংস্থান না হওয়ায় নতুন পে স্কেল দেয়া যাবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। পরে সরকার এসে এটি বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টার এমন ঘোষণায় হতাশ সরকারি চাকরিজীবীরা, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এখন দরকারি অনেক জিনিস কিনতে পারছেন না সরকারি চাকরিজীবীরা, কুলাচ্ছে না বেতনে। সরকারি চাকরিতে আছেন প্রায় 14.5 লাখ। 2015 সালের পর আর তাদের বেতন বাড়েনি। আশার আলো হয়ে দেখা দিয়েছিল নতুন পে কমিশন গঠন, তারা কাজও করছেন। জানা গেছে ডিসেম্বরের শেষ দিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে কমিশন। অর্থ উপদেষ্টা বলছেন তখন অল্প সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না, নেই পর্যাপ্ত অর্থ। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত গড়ে 5 বছর পর পর নতুন পে স্কেল দিয়ে এসেছে বিগত সরকারগুলো, কিন্তু সবশেষ 10 বছরেও বেতন বাড়েনি। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। 2015 সালের যে পে স্কেলে যে বেতনটা পাচ্ছি, এটা দিয়ে আসলে সবকিছু ম্যানেজ করা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে পড়ে আর কি। অবশ্যই খুশি হয়েছিলাম যার যার জায়গা থেকে। এখন আবার শুনতেছি যে হয়তো মানে খারাপ কি বলে নেগেটিভ কিছু হতে পারে, এটা শুনে তো আবার হতাশাগ্রস্ত হয়ে গেছি আমরা। 8 বছর
অপেক্ষা করতে পেরেছি। এখন আমাদের 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, বড় কাজে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। নির্বাচনের আগে বেতন না বাড়ালে কঠোর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আমরা আসলে চেয়েছিলাম যে এই বর্তমান সরকার দিতে পারুক বা না পারুক, অন্তত একটা অধ্যাদেশ জারি করে দিয়ে যদি আমাদের জন্য জারি করে দেওয়া যায়, তাহলে পরবর্তী সরকার যে আসুক অন্তত এই অধ্যাদেশে অনুসরণ করবে। আর যদি আমাদের জন্য কোনো কিছু করে নেওয়া যায় বা একটা অনিশ্চয়তা রেখে যায়, এখানে সব কর্মচারীরা আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এবং সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাবে। ভোটের আগে বিশৃঙ্খলা ঠেকাতে বিষয়টির সমাধানের দাবি জানাচ্ছেন তারা। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মিরপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আমাদেরকে জানান। সীমা, এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর এলাকায়, গ্রামীণ ব্যাংকের যে নিচে, এখানে উপস্থিত আছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটা কিন্তু বেশ জোরে সোরেই চলছে। চেকপোস্ট রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়, তার ব্যর্থ এখানেও নেই, এখানেও চেকপোস্ট রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু চেক করছেন এবং যাদেরকেই সন্দেহ হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা আছেন দেখতে পাচ্ছেন, তাদেরকে কিন্তু আসলে বেশি দাঁড় করানো হচ্ছে এবং তাদেরকে সন্দেহ হলেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে তল্লাশিও নেওয়া হচ্ছে। মূলত আপনি জানেন যে 13ই নভেম্বর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে সংগঠন, রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, তাদের অনলাইনে ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে আসলে কেন্দ্র করে আসলে বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে রাজধানী জুড়ে। বিগত কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা কিন্তু নিশ্চয়ই জানেন এবং আমরাও দেখেছি। এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আগামীকালকেই 13 তারিখ এবং আজ রাতেও নাশকতার বেশ আশঙ্কা রয়েছে, সেটা জেনে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু বেশ তৎপরতা শুরু করেছেন। এবং আমরা যখন এখানে আসছিলাম রাস্তাঘাটে আমরা যেটা দেখেছি যে গাড়ি ঘোড়ার যে পরিমাণ এবং মানুষজনের যে চলাফেরা রাস্তাঘাটে, সেটা কিন্তু অনেকটাই কম দেখেছি। এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে পেট্রোলিং যে টিম, যারা সারা ঢাকা জুড়েই যারা পেট্রোলিং করে থাকে বা টহল দিয়ে থাকে, তারা কিন্তু আসলে বেশ তৎপর এবং তাদের সেখানে কিন্তু আসলে বাড়ানো হয়েছে ইউনিট এবং যানবাহন। এছাড়া আমরা জেনেছি যে বিজিবি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট করেছে এবং তারাও কিন্তু যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করছে। এবং ঢাকার বিশেষ করে যে প্রবেশদ্বারগুলো, বিশেষ করে সেই প্রবেশদ্বারগুলোতে কিন্তু আসলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবং গতকালকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মাধ্যমে আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কাউকে সন্দেহ হলে কিন্তু তাকে আসলে গ্রেফতার করার বা জিজ্ঞাসাবাদ করার কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। তো 13 তারিখে আসলে আওয়ামী লীগের যে অনলাইনে ডাকা লকডাউন, সেই লকডাউনে আসলে কোনো ধরনের কোনো নাশকতা যাতে না হয়, বড় ধরনের বিশৃঙ্খলা না হয়, সেটাকে রুখে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা। এবং রাজধানীতে আজকেও কিন্তু আসলে টুইন টাওয়ার থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ এরই মধ্যে হয়েছে এবং রাজধানীর যে বসিলা এলাকা, সেখান থেকে ককটেল উদ্ধার করেছে র্যাব। এবং বৌদ্ধভূমি যে কবরস্থান রায়ের বাজার, সেখান থেকেও কিন্তু পরিত্যক্ত অবস্থায় আসলে বেশ কয়েকটি ককটেল উদ্ধারের খবর কিন্তু আমরা পেয়েছি। সীমা, এই ছিল এখনকার মতো আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী মনোনয়ন, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, পর্যবেক্ষক পাঠানো সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রার্থী তালিকা নেতাকর্মী সহ দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী। ঐক্যমত্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক অযৌক্তিক বলে দাবি করেন আমির খসরু। ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে। জাতীয় পার্টি 14 দল সহ যারা 24 নির্বাচনে অংশ নিয়েছে তারা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ। সেই সাথে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ারও দাবি জানানো হয়। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান একথা বলেন। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আগামী সপ্তাহে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। ৬,৭০০ কোটি টাকার প্রকল্পে চুক্তি স্বাক্ষরের দিনই বাংলাদেশকে 250 কোটি টাকা দেবে কোম্পানিটি। এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্দরটিতে বড় জাহাজ ফেরার সুযোগ থাকায় কমবে আমদানি ও রপ্তানি ব্যয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইউরোপ ও এশিয়া সহ বৈশ্বিক শিপিং সংযোগে যুক্ত হতে চট্টগ্রামে পতেঙ্গার লালদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই প্রকল্প তৈরি করতে দীর্ঘ আলোচনার পর নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে ডেনমার্কের বিখ্যাত এপিএম টার্মিনালসকে। কভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পিপিপি উইংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, ডিসেম্বরেই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। 30 বছর দায়িত্বে থাকবে তারা, আর মালিকানায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। প্রায় 6,700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে আমার পোর্টটা বানাতে, যন্ত্রপাতি এতে এরা কমপ্লিটলি ওনারা করবেন। তিনি আরও জানান, বন্দরটির হ্যান্ডেলিং সক্ষমতা বছরে 8 থেকে 10 লাখ কন্টেইনার, যা বর্তমান সক্ষমতার চেয়ে প্রায় 44% বেশি। এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। 24 ঘন্টায় চলবে কার্যক্রম, ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করছে কর্তৃপক্ষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফ ইসলামী ব্যাংকের 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় পর্ষদের পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাসান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান সভায় এজেন্ডা উপস্থাপন করেন। 2024 সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে 8.37% এবং বিনিয়োগে 6.68% প্রবৃদ্ধি
অর্জন করেছে। সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে 2024 অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ার হোল্ডারদের সম্মতিতে গৃহীত হয়। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরও উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন। চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হামলা ঠেকাতে নিজেদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডের ল্যাটিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রবাসীদের হয়রানি ও তাদের প্রতি বিভিন্ন সময়ে বাজে মন্তব্যের প্রতিবাদে মতবিনিময় সভার আয়োজন করেছে মক্কা প্রবাসী কল্যাণ সমবায় সমিতি। সৌদি আরবের মক্কার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কাশেম মেম্বার। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তাই তাদের কোনো ধরনের হয়রানি না করে প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানান অতিথিরা। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা যেন পাসপোর্টের মাধ্যমে সহজে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করারও দাবি জানায় সংগঠনটি। এবারে খেলার খবর। সাদমান ইসলাম সেঞ্চুরি না পেলেও মাহমুদুল হাসানের জয়ের 169 এবং সেঞ্চুরির আশা জাগানো মুমিনুল হকের অপরাজিত 80 রানে এক উইকেটে 338 রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় দিন শেষে টাইগারদের লিড 52 রানের। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে 286 রানে থামিয়ে দেয় বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। এমন ফুরফুরে মেজাজের দিন বহুদিন আসেনি বাংলাদেশের ক্রিকেটে। সাবধানতার সাথে আত্মবিশ্বাস যোগ হলে যে বহুদূর এগিয়ে যাওয়া যায়, সিলেট টেস্টের দ্বিতীয় দিনে যেন তারই প্রমাণ দিল বাংলাদেশ। যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের এখন আতঙ্কের নাম ব্যাটিং। সবচেয়ে বড় সমস্যা ওপেনিং জুটি নিয়ে। তবে সিলেট টেস্টে আইরিশদের বিপক্ষে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে 49 বলে ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এরপর 72 বলে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন মাহমুদুল হাসান জয়। প্রথম সেশনে বিনা উইকেটে বাংলাদেশের পুঁজি 109 রান। তবে টেস্ট ক্রিকেটে 150 ছড়ানো ওপেনিং জুটি দেখতে অপেক্ষায় থাকতে হয় 3.5 বছর। দলের 158 রানের জুটি ভাঙে 80 রানে থাকা সাদমান ইসলামের বিদায়ে। তখন 85 রানে ছিলেন মাহমুদুল হাসান। এরপর মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তিনি। চা বিরতির পর 190 রানে 9-4 আর 1 ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পর দ্বিতীয়টি পেতে সময় লাগলো জয়ের 3 বছর। দলের 260 রানে ম্যাকব্রাইনকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের 36তম 50 পেয়ে যান মুমিনুল। এতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রথম 3 ব্যাটার 50 পেলেন। দিনের বাকি সময়টা আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। টেস্টের দ্বিতীয় দিন শেষে জয় 169 এবং সেঞ্চুরির আশা জাগিয়ে মুমিনুল 80 রানে অপরাজিত আছেন। সকালে গতকালের 8 উইকেটে 270 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র
14 বল টিকতে পারে আয়ারল্যান্ড। মেথু হামফ্রেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদ উইকেট শিকারে নামলে 286 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারেক রহমান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান। 5 দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক জামাত সহ সমমনা 8 দলের। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকার ঘোষণা। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, মন্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। 8 দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।